জি, আসিফ নজরুল সাহেব তার ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন নিন্দা। কয়েকদিন আগে মুক্তিযোদ্ধা সংসদের সংজ্ঞায়ন বিষয়ক ভুল সংবাদের জেরে এই ঝড়ের অন্যতম শিকার হয় আমার পরিবারের সদস্যরা। বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। ডক্টর আসিফ নজরুল যখন তার স্ট্যাটাস দিয়েছেন, তারপরে যা যা হলো এই পরিপ্রেক্ষিতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন, জানতে পারবেন অজানা অনেক তথ্য। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আসিফ নজরুল সাহেব তার ফেসবুক স্ট্যাটাসে 12 ঘন্টা আগে তিনি লিখেছেন নিন্দা। কয়েকদিন আগে মুক্তিযোদ্ধা সংসদের সংজ্ঞায়ন বিষয়ক ভুল সংবাদের জেরে সমালোচনার ঝড় বয়ে যায়। এই ঝড়ের অন্যতম শিকার হয় আমার পরিবারের সদস্যরা। দু একজন তাদের ধিক্কার দিতে থাকে, কিভাবে এই আইন করলাম আমি। তারা বলে এটা তো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় করেছে, কিন্তু সমালোচকরা নাছোড়বান্দা। না, আইনটিতে তো লেখা আছে আইন মন্ত্রণালয়ের নাম। আমি জানি এরকম বহু শিক্ষিত মানুষ আছে সমাজে, তাদের কাছে সবিনয় বলি, অন্য যে কোনো মন্ত্রণালয়ে বা অন্য কোনো মন্ত্রণালয় যে অধ্যাদেশই করুক না কেন, তা জারি করতে হয় আইন মন্ত্রণালয়কে। আমাদের রুলস অফ বিজনেস অনুসারে এটাই বিধান। পৃথিবীর প্রায় সকল দেশে এটাই হয়। বাংলাদেশে এনবিআর নিয়ে যে আইনটা অধ্যাদেশ হয়েছে তা করেছে অর্থ মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদে অনুমোদিত হওয়ার পর এটা জারি করতে হয়েছে আইন মন্ত্রণালয়। অর্থাৎ তিনি বলতে যাচ্ছেন যে যতগুলো অধ্যাদেশ হয়েছে, এনবিআর এর অধ্যাদেশ বা সরকারি চাকরি বিধিমালা, অথবা যে মুক্তিযুদ্ধ যে সংজ্ঞা বিষয়ক যে অধ্যাদেশ, এগুলো স্ব মন্ত্রণালয় করেছে। চাকরি বিধিমালা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধাটা করেছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের নামে শুধু একটি জারি হয়েছে। তবে তিনি বলছেন যে বিধানটা এখানে আছে সেটি হচ্ছে যে তিনি বলছেন যে ভবিষ্যতে যেসব অধ্যাদেশ হবে সেগুলো আইন মন্ত্রণালয়ের নামে জারি করতে হবে। এই জন্য গেজেটের প্রথম পাতায় আইন মন্ত্রণালয়ের নামই থাকবে। কিন্তু তার মানে এই নয় যে আইন মন্ত্রণালয় আইনগুলো করেছে বা এটি আইনগুলোর প্রশাসনিক মন্ত্রণালয়। এবং তিনি এখানে বলছেন যে সাবেক রাষ্ট্রপতি দেশের বাইরে যাওয়ায় তাকে অনেকে দোষারোপ করেছেন, সে বিষয়গুলো তার মানে বোধগম্য হচ্ছে না তাকে। এবং তিনি বলছেন যে আইন তো কিছুটা খটোমটো বিষয়, কিন্তু সাদামাটা সহজবোধ্য যে কোনো বিষয় আমাকে নিন্দা করার প্রবণতা আছে সমাজের কিছু মানুষের মধ্যে। প্রশ্ন হচ্ছে, সরকারের যে কোনো কাজের সমালোচনা যদি আমাকে করা হয়, তাহলে কেন ভালো কাজের প্রশংসা, কোনো ভালো কাজের প্রশংসাও আমাকে কেন করা হয় না। এই যে রাষ্ট্রপতির কথা বলেছেন ইত্যাদি বলেছেন। এবং তিনি বলতে চাচ্ছেন যে এখানে রুলস অফ বিজনেস এর কথা বলেছেন। তিনি বলেছেন যে আমাদের রুলস অফ বিজনেস অনুসারে এটাই বিধান, পৃথিবীর প্রায় সকল দেশে এটা হয়। রুলস অফ বিজনেস এর প্রসঙ্গে আমি আসছি। এবং সর্বশেষ তিনি বলছেন যে আমি জানি অপরের মুখ ম্লান করে দেওয়া ছাড়া প্রিয় স্বাদ নেই, এমন মানুষ আছে সমাজে। যারা এমন না তাদের কাছে অনুরোধ, কারো নিন্দা করার আগে একটু জেনে নিন আল্লাহ আছেন, সবাইকে একদিন জবাব দিতে হবে। মূলত এই যে আল্লাহ আছেন, এই যে জবাব দিতে হবে, এই প্রসঙ্গটা, এই লাইনটা পড়ার পরে আমি ভাবলাম যে আরে সর্বনাশ, আল্লাহ তো আছেই, তো জবাব তো দিতে হবে। তার আগে একটা ব্যাখ্যা অন্তত দেই যে আসিফ নজরুল সাহেব কি কারণে এত চেতলেন। তার আগে আমি আপনাকে একটু দেখাই যে আসিফ নজরুল যে রুলস অফ বিজনেস এর কথা বলছেন, এটা হচ্ছে সেই রুলস অফ বিজনেস। এবং এটা আমাদের এখানে এটা শিরোনাম হচ্ছে অ্যালোকেশন অফ বিজনেস অ্যামং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস, স্কেজুয়াল 1 অফ দ্য রুলস অফ বিজনেস 1996। এটি রিভাইজড আপ টু ডিসেম্বর 2014। এটা হচ্ছে রুলস অফ বিজনেস। এটার আলোকে আসলে সব রকমের কোন মন্ত্রণালয়ের কি কাজ, তাদের দায়িত্ব বা ক্যাপাসিটি কতটুকু, সেটি নির্ধারণ করা হয়। এবং এই রুলস অফ বিজনেসের আলোকে আওয়ামী লীগ আমলে একটি বার্ষিক কর্মসম্পাদন চুক্তি হয়েছিল 2023 সালে। সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং মন্ত্রী পরিষদ সচিবের মধ্যে এটি স্বাক্ষরিত হয়। তো এটিরই অর্থাৎ ইংরেজি যেটা আমরা দেখালাম বিজনেস
অ্যালোকেশন অফ বিজনেস, তারই একটি তারই একটি জিস্ট নিয়ে আসলে এই এই চুক্তিটি হয় বা এই কার্যপরিধিটি নির্ধারিত হয়। এবং সেখানে আপনারা যদি দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই কার্যাবলী, আইন প্রণয়নের প্রস্তাব হতে উদ্ভূত সকল আইনি ও সাংবিধানিক প্রশ্নে ও উক্ত প্রস্তাবের সাথে সম্পর্কিত আন্তর্জাতিক আইনসমূহের ব্যাখ্যার ক্ষেত্রে সকল মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে পরামর্শ প্রদান, সকল প্রকার বিল, অধ্যাদেশ, সাংবিধানিক আদেশ, সংবিধিবদ্ধ আদেশ, বিধি, প্রবিধান, উপ আইন, রেজুলেশন প্রজ্ঞাপনের খসড়া প্রণয়ন, ভেটিং ও মতামত প্রদান। ভেটিং ও মতামত প্রদান, দর্শক লক্ষ্য রাখুন, আইনগত বাধ্যবাধকতা রয়েছে এরূপ প্রথা বা রীতি, আন্তর্জাতিক চুক্তি, এগ্রিমেন্ট, অঙ্গীকার, সমঝোতা স্মারক এবং অন্য যে কোনো আইনগত দলিলের খসড়া প্রণয়ন, ভেটিং ও মতামত প্রদান। জাস্ট এতটুকু পড়লেই আপনারা, আমি মনে করি যে আর পড়ার দরকার নেই। এই যে ভেটিং এবং মতামত প্রদান, ভেটিংটা হচ্ছে যে মূলত বাংলাদেশের অন্য যে আইন বা সংবিধান, এর সঙ্গে এই যে এই মন্ত্রণালয়ের যে প্রণীত আইন, এটির মধ্যে কোনো সংঘর্ষ আছে কিনা, এটি মৌলিক অধিকারের পরিপন্থী কিনা, বা এটি অন্য কোনো আইনকে বাইপাস করছে কিনা, এটি অন্য কোনো আইনকে ওভারল্যাপ করছে কিনা, এই আইনের দ্বারা অন্য কোনো আইন ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, সেই বিষয়গুলো মূলত দেখা হয়। পাশাপাশি সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আইন মন্ত্রণালয় একটি ভেটিং করে, একটি মতামত দেয়। এই ভেটিং এর পাশাপাশি লিগ্যাল গ্রাউন্ডের, লিগ্যাল এবং কনস্টিটিউশনাল গ্রাউন্ডের পাশাপাশি আইন মন্ত্রণালয়ের অধিকার রয়েছে একটি মতামত দেয়া। তো ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ের দুটো অধ্যাদেশ নিয়ে আমি খুব তীব্র সমালোচনা করেছি। একটি অধ্যাদেশ হচ্ছে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025। আমি এটি নিয়ে গত 29 মে একটি অনুষ্ঠান করেছিলাম, খুঁচিয়ে ঘা তৈরির চেষ্টা, ডক্টর আসিফ নজরুলের স্যাবোটাজ না গোয়েন্দা বাহিনীর। এবং হঠাৎ করে আপনারা জানেন যে এই অনুষ্ঠানটা যদি আপনারা যদি সম্ভব হয় একটু দেখে নেবেন। সংক্ষিপ্ত অনুষ্ঠান, 22 মে ডক্টর ইউনূসের পদত্যাগ সংক্রান্ত একটি জটিলতা আমরা ফেস করলাম। 24 মে জানা গেল যে তিনি পদত্যাগ করছেন না। 25 মে আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশটি জারি করে। ইতিমধ্যে এই অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর থেকেই কিন্তু সচিবালয়ের বা সরকারি কর্মকর্তা কর্মচারী আন্দোলনে ছিলেন। হঠাৎ করে একটি অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশের 18 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীকে বিক্ষুব্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা, খুঁচিয়ে ঘা তৈরি করার চেষ্টা। এবং আপনারা যদি দেখেন যে পরবর্তীতে দেখা গেল এই যে অধ্যাদেশ, এই অধ্যাদেশটা ধরেন আইন মন্ত্রণালয়ে বলা উচিত ছিল যে এই সময়ে এই জাতীয় অধ্যাদেশের কোনো প্রয়োজন নাই, কারণ এটা আমাদের অন্তর্বর্তী সরকারের যে দায়িত্ব, সে দায়িত্বের মধ্যে এটা পড়ে না, এটা আননেসেসারি ওয়ার্ক আমাদের জন্য। কিন্তু বিশেষ মহলের ইঙ্গিতে বা উৎসাহে বা প্ররোচনায় এটি হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যে এই অধ্যাদেশটি কিন্তু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হিসেবেই এটি প্রমাণিত হয়েছে। এবং অধ্যাদেশ জারির কয়েকদিন পরে, অর্থাৎ 25 মে জারি হয়েছে, 3রা জুন আন্দোলনরত সরকারি কর্মকর্তা কর্মচারীরা আসিফ নজরুল সাহেবের সঙ্গে দেখা করতে গেলে তিনি বলেন কিছু ক্ষেত্রে আইনের কিছু ক্ষেত্রে অপপ্রয়োগের সুযোগ রয়েছে। তো 25 মে আপনার মন্ত্রণালয়ের ভেটিং এর পরে যেই আইন জারি হলো, সে আইন কেন সংবিধানের সঙ্গে, মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক হবে? কেন কেন আপনার এই 25 থেকে 3রা জুন এসে আপনার উপলব্ধি হবে যে কিছু ক্ষেত্রে অপপ্রয়োগের সুযোগ রয়েছে? তো তার মানে কি, আপনি হয় কাজটি করতে পারছেন না, আপনি হয়তো বুঝতে পারছেন না, অথবা আপনি ইচ্ছা করে তালগোল পাকানোর চেষ্টা করছেন। এটা হচ্ছে বাস্তবতা। এবং সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এখনো এটি নিয়ে আন্দোলন করে যাচ্ছে। পাশাপাশি আমি যদি আপনাদেরকে আরেকটা অধ্যাদেশের কথা যদি বলি, আমি যদি দেখাই আপনাদেরকে, সেটি হচ্ছে সম্ভবত এটা, না এটা না, আমি যদি আপনাদেরকে, দুঃখিত, এই অধ্যাদেশটা, এটা নিয়ে আরেকটা মানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছিল প্রায়। পরে দেখা গেল যে বাংলাদেশের সকল দৈনিক পত্রিকা মুক্তিযোদ্ধা শেখ মুজিব সহ 400
মুক্তিযোদ্ধার সনদ বাতিল বলে যে সংবাদটি করেছে সেটি ভুয়া নিউজ। ভুয়া নিউজ মানে এটাকে মিসলিড করা হয়েছে। কিন্তু এটি একই সঙ্গে সকল জাতীয় পত্রিকায় যখন ছাপা হলো, তখন এটি নিয়ে এই পর্যন্ত কিন্তু অনুসন্ধান হয় নাই যে এই সিন্ডিকেটেড নিউজটা কারা করলো, কেন করলো। এবং এই অধ্যাদেশটা জারি করার পরে আমি লিখেছিলাম কেন আরেকটি অপ্রয়োজনীয় অধ্যাদেশ, মানে অরাজকতা সৃষ্টির পরিবেশ তৈরির মাধ্যমে সংস্কার বিচার নির্বাচন পেছানোর চেষ্টা করছে ডক্টর আসিফ নজরুল গং। ৭১-এর আচ্ছা ধরেন এই মুহূর্তে আপনি আমাকে বলেন, এই মুহূর্তে মুক্তিযোদ্ধার সংজ্ঞা কি, কারা মুক্তিযোদ্ধা, কারা মুক্তিযোদ্ধা না, এই জাতীয় অধ্যাদেশের কোনো প্রয়োজন আছে? তো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যখন এটা ভেটিং করার জন্য ল মিনিস্ট্রিতে পাঠালো, তখন কি আসিফ নজরুল্লাহ বলতে পারতেন না যে এই মুহূর্তে এটা অপ্রয়োজনীয়, আমাদের আননেসেসারি, এগুলোর মধ্যে ঢোকার দরকার নেই? মুক্তিযোদ্ধার সংজ্ঞা বা এইসব বিষয় নিয়ে কারো কোনো দাবি ছিল? এটি নিয়ে দীর্ঘ আলোচনা হতে পারে সংসদে আলোচনা হয়ে একটা সিদ্ধান্তে আসতে পারে। মূল যে দাবি ছিল সাধারণ মানুষের, যে হাসিনার ১৫ বছরে যে পরিমাণ ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করা হয়েছে, সেই ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল করে কার্যকর পদক্ষেপ নেয়া, সেটির একবার উদ্যোগ নেওয়া হলো। তারপরে আমরা আর কোনো খবর জানি না। শুনলাম ১৩ জন ভুয়া মুক্তিযোদ্ধা তাদের বেতন ভাতা সারেন্ডার করতে প্রস্তুত হয়েছেন, কিন্তু শর্ত হচ্ছে তাদের নাম প্রকাশ করা যাবে না, তারা সামাজিকভাবে হেয় হবেন। ওকে ফাইন, করা হলো না, হয়তো বা একটা অপশন দেয়া যেতে পারে, কিন্তু এরপরে আর কোনো খবর নেই। এই যে ধরেন এই যে মুক্তিযোদ্ধার সংজ্ঞা, এটা বাতিল ওইটা বাতিল, এগুলো নিয়ে ধরেন এই যে পরিস্থিতি তৈরি করা, অথচ দেখেন জুলাই শহীদদের ব্যাপারে যে বিচারের যে কার্যক্রম হওয়ার কথা সেটি দেখেন কিভাবে চলছে। ১০ মাসের মাথায় এসে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে। তো এই যে জাতিসংঘের হিসেবে যে ১৪০০ শহীদ হলো, এই ১৪০০ শহীদের বিচার কোথায় হবে, কারা করবে? প্রতিটা জেলায় জেলায় যে শহীদ হলো তাদের বিচার কে করবে, কোথায়? মানে এগুলো কোনো উদ্যোগ কিন্তু নাই। দুঃখিত। আইন মন্ত্রণালয়ে আছে, আজ এরা সব অধ্যাদেশ নিয়ে কাকে কোথায় ধরবে, কাকে কোথায় ছাড়বে, কাকে কিভাবে দেশ থেকে বাইর করে দেবে, এইসব ধান্দাবাজির মধ্যে ব্যস্ত। এখন আমরা বলতে গেলে উপরে আল্লাহ সাল্লাহ বিচার করবে, এই হচ্ছে বক্তব্য। এবং কোনো ব্যাখ্যা আছে? ধরেন আমি যদি আমি কিছু প্রসঙ্গে নাই বা গেলাম, ধরেন আসিফ নজরুল এর মন্ত্রণালয়ের মাধ্যমে এ পর্যন্ত সংঘটিত বেশ কিছু অপকর্ম ইতিমধ্যে আপনারা সবাই জানেন আর কি, কিভাবে আসিফ নজরুল কোথায় কি হস্তক্ষেপ করেছে, কোন হস্তক্ষেপে কার জামিন হয়েছে, কে ধরাই পড়ে নাই এখনো পুলিশের কাছে। এবং সর্বশেষ দেখেন না যে প্রথম আলোর এই যে লতিফুর রহমানের মেয়ে তার ভাইকে হত্যা করেছে, এটি ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল, ১০ দিনের মধ্যে সে মামলা প্রত্যাহার হয়ে গেছে। বিচার বিভাগের স্বাধীনতা, সে বিচার বিভাগের স্বাধীনতার কোনো কাজ হয়েছে? বেগম খালেদা জিয়া সহ বিএনপি সিনিয়র নেতাদের, বিশেষ করে বেগম খালেদা জিয়াকেই অন্যায়ভাবে যারা শাস্তি দিয়েছে তাদের প্রমোশন হচ্ছে বিচার বিভাগে, তারা এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। এটা কিভাবে সম্ভব? এটা কি সম্ভব? সম্ভব তো হওয়ার কথা না, কিন্তু হচ্ছে কেন? আসিফ নজরুল এগুলা করছেন, এগুলো রক্ষা করছেন। বিচার বিভাগের স্বাধীনতা বা বিচার বিভাগের উপর যে হস্তক্ষেপ তিনি বন্ধ করেছেন। আমি আমার চ্যানেলে বেশ কয়েক মাস আগে চট্টগ্রামের এক জেলা জজের ব্যাপারে বলেছিলাম, ২০ কোটি টাকা খেয়ে তাকে বদলি করে দেওয়া হয়েছে দূরবর্তী এলাকায়। কারণ তার ব্যাপারে চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশন পর্যন্ত অ্যাপিল করেছে যে ওনাকে রাখেন, ইজ এ গুড জাজ। যেখানে বার অ্যাসোসিয়েশন বিচারকদেরকে সরানোর ব্যাপারে তদবির করে, সেখানে তারা বলছেন যে ওনাকে রাখেন, ওনাকে আমাদের প্রয়োজন, আমাদের যে মামলার যে জট এগুলো কমাতে বা ওনার যে সিনসিয়ারিটি, ওনাকে প্রয়োজন। কিন্তু শুনে নাই ২০ কোটি টাকার লেনদেন হয়েছে, এখানে প্রমাণ দিতে হবে। আরো ন্যাংটা করবো? আমরা কিন্তু করতে পারি। এই আইন মন্ত্রণালয়ের কাজী থেকে শুরু করে সাব রেজিস্ট্রার কি কতশো কোটি টাকার লেনদেন হয়েছে গত ১০ মাসে? আমাদের কাছে তথ্য নেই? তথ্য আছে। বারবার বলেছি আসিফ নজরুল, আপনার যে পিএস, চিফ জাস্টিসের যে পিএস, তারপরে সুপ্রিম কোর্টের আরেক ডেপুটি রেজিস্ট্রার, ৩ বন্ধু মিলে তছনছ করে দিচ্ছে আইন মন্ত্রণালয় এবং আমাদের যে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের সকল কিছু। কোনো মাথা ব্যথা নেই, কারণ ভাগ পাচ্ছে হয়তো, তারা হয়তো পুরান চোর হয়তো ভাগ দিচ্ছে। এখন এসব কথা বলতে গেলে আল্লাহ উপরে নাই, আল্লাহ নাই, আল্লাহ তোমাদের ছাড় ধরবে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে না?
যে দায়িত্ব নিয়ে এসব টন্ডিবন্ডি কি আমরা মানবো? অনেকেই বলছেন, এখন ধরেন ব্যক্তি আসিফ নজরুলের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক সে ৯৮ সাল থেকে খুবই ভালো সম্পর্ক, কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুলকে তো আমি ছাড়তে পারি না আমার ব্যক্তিগত সম্পর্কের সেই জেদ ধরে। এটার জবাবদিহি কে করবে? কেন আপনি প্রপারলি ভেটিং করতে পারছেন না? কেন অদ্ভুত অদ্ভুত সব অধ্যাদেশ আপনার মন্ত্রণালয়ে ভেটিং এর জন্য যাচ্ছে? কেন আপনি মতামত দিচ্ছেন না যে এই মুহূর্তে ইহা অপ্রয়োজনীয়, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ এগুলো না, আমরা জুলাইয়ের বিচারটাকে আমরা কিভাবে এগিয়ে নিতে পারি, ১০ মাসে তো কিছুই হয়নি, ঠিকমতো একটা তালিকাই এখন পর্যন্ত হয়নি। জাতিসংঘের রিপোর্টে ১৪০০-র বাইরে কোনো তালিকাও আমরা জানি না। আহতরা এখনো কাতরাচ্ছে, এখনো প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না। ট্রিটমেন্ট হলো তাদের পুনর্বাসনের কি ব্যবস্থা? পত্রিকাগুলো দেখলাম যে যারা চক্ষু ইনস্টিটিউটে আছেন তারা সেখান থেকে বেরোতে যাচ্ছেন না। তারা বের হয়ে কোথায় যাবেন? এই যে হতাশা নিয়ে তারা কোথায় যাবেন? তাদের সামনে কি ভবিষ্যতের আলো দেখাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার, যেটি তাদের মূল দায়িত্ব ছিল? সেসব না করে নানা টাল্টিপাল্টি করবে, আর কিছু বললে নিন্দা প্রকাশ করবে, ক্ষোভ জানাবে। আইন কবচে আমাদেরকে রসগোল্লা বুঝাই মানে ৭ পাঁচ বুঝাই দিলে আমরা বুঝে যাব। মানে অদ্ভুত এক অবস্থা। ডক্টর আসিফ নজরুল, আমার মনে হয় যে আপনি এই যে নিন্দা প্রকাশের যে স্ট্যাটাস দিয়েছেন সেখানে আপনি দুঃখ প্রকাশ করে একটা স্ট্যাটাস দেন যে আমি আসলে বুঝি নাই, আমার এগুলা বোধগম্যতার বাইরে, আমি না বুঝে এটা লিখছি। কারণ এই মুহূর্তে যে অধ্যাদেশ বা যা কিছু হচ্ছে এগুলো কোনো প্রয়োজন নাই, এবং আমি তো মনে করি একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মাধ্যমে নির্বাচনকে পেছানো বা অন্য কোনো তৃতীয় পক্ষকে সুবিধা দেওয়ার জন্য একটি ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে। আর আমাদের বিএনপির সমর্থক অনেকের বিভিন্ন মন্তব্য দেখি, এই মন্তব্যগুলো দেখলে বোঝা যায় যে ১৮ বছরে তাদের কোনো শিক্ষা হয়নি এখন পর্যন্ত। অনেকে যেভাবে কথাবার্তা বলেন, অনেকে যেভাবে গালাগাল করেন, আমার মনে হয় না কোনো শিক্ষা হয়েছে। তো এই যে ধরেন আইন মন্ত্রণালয় কোথায়, মানে আপনাদের কোনো ভূমিকা আছে? যে বিএনপি থেকে তো চাঁদাবাজি, টেম্পুবাজির অভিযোগে মানে ১-১.৫ হাজারকে বহিষ্কার করা হয়েছে। একজন কি গ্রেপ্তার হয়েছে পর্যন্ত? হয় নাই তো। কিছু, কিছু বড়, বড় নেতা জামিনে বের হয়ে এসছেন। তো অসংখ্য কর্মী এখনো জেলের ভেতরে। তাদের গতি কে করবে? বিডিআর এর নিরীহ অসংখ্য সদস্য এখনো জেলের ভেতরে। তাদের জামিনের কি হচ্ছে? তো আপনাদেরকে আমার ঠাট্টা করার জন্য বসাইছে? আপনারা রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট? যে আপনারা দীর্ঘ সময়ে মানে ধীরে সুস্থে আপনাদের স্বার্থ অনুযায়ী কাজ করবেন? আপনাদের তো কোনো স্বার্থ থাকার কথা না। আপনাদের কোনো ধান্দা থাকার কথা না। আপনাদের সকল কিছুতে আমরা ধান্দা দেখছি। এবং বিশেষ করে আইন মন্ত্রণালয়ের যে কাজ, আমি বলবো ১০ ভাগও আইন মন্ত্রণালয় সেটা করে নাই। আর সাথে আবার প্রবাসী কল্যাণ ও আ আ মন্ত্রণালয়েও আসিফ নজরুল নিয়ে রাখছে। প্রবাসী নিয়ে বেশ কিছু তথ্য আছে, এগুলো নিয়ে আমি ২-১ দিনের মধ্যে হয়তো সামনে নিয়ে আসব। তো বাস্তবতা হচ্ছে এটা, নিন্দা প্রকাশ বন্ধ করে এটা উইথড্র করে দুঃখ প্রকাশ করেন। পারলে পদত্যাগ করেন যে আমি পারতেছি না ভাই, আমি বুঝতেছি না। কাহিনী কি বুঝতেছি না। রুলস অফ বিজনেস কি বলে সেটাও বুঝি না। বেটিং ও বুঝি না, মতামত কারে বলে সেটাও বুঝি না। তো এগুলো ছাড়েন, এই লাইনে আসেন। আমার মনে হয় যে গত ১০ মাসে ইতিমধ্যে আপনি যে অযোগ্য একজন ব্যক্তি, আপনি যে বিষয়টা বুঝতে পারছেন না। আইনের শিক্ষকতা এক জিনিস, আইন মন্ত্রণালয় চালানো এক জিনিস, কোর্টে প্র্যাকটিস করা আরেক জিনিস। সাংবাদিকতার আ পড়ানো এক জিনিস, সাংবাদিকতা করা আরেক জিনিস। প্র্যাকটিক্যাল এগুলো বুঝতে হবে। আর আমার মনে হয় যে আপনি কিছু বুঝতেও চাচ্ছেন না। আপনি কিছু গরু গাধার উপরে নির্ভর করে বসে আছেন। তারা আপনাকে যেভাবে গাইড করছে আপনি সেভাবে চলছেন, এবং যার ফলশ্রুতিতে আমরা এগুলো দেখছি। তো আমার মনে হয় যে আজকে আর অনুষ্ঠান না বাড়াই। আসিফ নজরুল, উপরে আল্লাহ আছেন। আল্লাহ সবার জন্যই আছেন। আল্লাহর আল্লাহর রেফারেন্স দিয়ে আমাদেরকে হুমকি দিয়েন না। সমালোচকদের মুখ বন্ধ করার জন্য আল্লাহ রসুলের নাম বলা, এগুলো অনেক পুরাতন স্টাইল। মানুষ যখন অপরাধ ঢাকার জন্য বাংলাদেশে এই ধর্মীয় আবরণটাকে অনেক বেশি ব্যবহার করা হয়। এমনভাবে ব্যবহার করা হয় যেন মানুষ প্রথমত মনে করে যে হ্যাঁ, এ তো অনেক ভালো মানুষ। এ তো আল্লাহ রেফারেন্স দিয়ে দিছে। রাসূলের রেফারেন্স, কোরআন শরীফের রেফারেন্স দিয়ে দিছে। এ অনেক নিশ্চয়ই ভালো মানুষ। এর মধ্যে কোনো ২ নাম্বারই নাই। আর আরেকটা হচ্ছে, দ্বিতীয়ত যারা আপনার সমালোচনা করছে তাদের উপর এক ধরনের মানসিক চাপ তৈরি করার একটা অত্যন্ত কি বলবো, একটা লেম একটা পদ্ধতি হচ্ছে ধর্মকে টেনে নিয়ে আসে উপরে আল্লাহ আছে, আল্লাহ বিচার করবে। আল্লাহ আমার বিচার করলে আপনার বিচার করবে না। আল্লাহ সবার জন্যই সমান। সো দুঃখ প্রকাশ করেন যে এইসব উল্টাপাল্টা করতেছেন,
এগুলো বন্ধ করে দয়া করে পদত্যাগ করেন। আমার মনে হয় অনেক হইছে, এনাফ ইজ এনাফ। যে জুলাই বিপ্লবের পরবর্তীতে আমরা জুলাই বিপ্লবের কোনো চেতনার কোনো বহিঃপ্রকাশ আমরা আপনাদের মধ্যে দেখি নাই। ওই ফেসবুকে দু একটা ছবি দেয়া আর হামতম দু এক লাইন লেখা, আবেগে লেখা, এগুলো স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছুই না। আশা করি দর্শক আপনারা বুঝতে পেরেছেন আমার এই আজকের এই অনুষ্ঠানের মর্মার্থ। কারণ করতে চাই নাই, তারপরে করতে হলো, যেহেতু আল্লাহর কাছে বিচার দিচ্ছে, না না দিলে আবার সমস্যা। যেহেতু এটা নিয়ে আমার মনে হয়েছে আমি অনেক বেশি কাজ করেছি, অনেক বেশি কথা বলেছি, হয়তো হতে পারে আমার আমার বিষয়টা হয়তো ওনার মাথায় ছিল, তো কিছু একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন ছিল, ব্যাখ্যা দিলাম। আশা করি আপনারা বুঝতে সমর্থ হবেন যে এই চ্যানেল থেকে আমি অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ কখনো করি না, ইনশাল্লাহ ভবিষ্যতে করব না। কিছু পাওয়া বা না পাওয়ার জন্য কিছু করা বা না করার মধ্যে আমি নাই। আমার মূল কনসার্নের জায়গাটি হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ। দীর্ঘদিন আমার এই চ্যানেলের কাজে প্রধানতম বিরোধী দলগুলো সুবিধা পেয়েছে। এখন তাদের বিভিন্ন কাজে যখন সমালোচনা করছি, এখন আমরা আবার তাদের শত্রু হয়ে যাচ্ছি। তো কিছু করার নাই ভাই, এটাই ধারা, এটাই নিয়ম, এভাবেই কাজ করতে হবে। এভাবে আমি কাজ করবো ইনশাল্লাহ, যতদিন বেঁচে থাকবো। তো দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।